বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে মৌলভীবাজার, রংপুর ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালেহ এলাহি কুটি, রফিকুল ইসলাম ও জামাল বাদশা। আমরা প্রথমেই চলে যাব মৌলভীবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কুটি। মৌলভীবাজারে বন্যার পরিস্থিতি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? এখন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। আমি যেমনটি বলে আসছিলাম যে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। আমাদের যে কমলগঞ্জের একাংশ এবং জুড়ি মৌলভীবাজার, সেটা বন্যা অনেকটা শেষ হয়ে গেছে। মানুষ গড়ে ফিরে গেছেন আশ্রয় কেন্দ্র থেকে। কিন্তু এখন পর্যন্ত আমাদের 3টি উপজেলার যে অবস্থা, সেখানে এখন পর্যন্ত মানুষ ঘরমুখী হতে পারছেন না, কারণ হাওর অঞ্চলে এখন পর্যন্ত নিমজ্জিত, এবং সেই নিমজ্জিত থাকার কারণে মানুষ অনেকটা পানির সাথে লড়াই করে চলতেছেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে যেটি হচ্ছে আজকে এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু মৌলভীবাজার তথা সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা হচ্ছে না বন্যাজনিত কারণে। আগামী 8 তারিখ পর্যন্ত এই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে, এবং পরবর্তী তারিখে প্রকাশিত রুটিন অনুযায়ী সেই পরীক্ষাটি চলবে। অর্থাৎ মৌলভীবাজারে যদি বন্যা পরিস্থিতি বলি, আজকে যে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল এসএসসি পরীক্ষার্থী এবং সমমানের দাখিল এবং কারিগরি তারা পরীক্ষা দিতে পারতেছে না, যার কারণে অনেকের সাথে কথা বলেছিলাম। তারা বলছে যে আমাদের যারা দেশের অন্যান্য স্থানে পরীক্ষা দিতে পারছে, কিন্তু আমরা ঘরের মধ্যে বন্দি আছি, এখন পর্যন্ত পরীক্ষা দিতে পারতেছি না, যার কারণে তারা অনেকটাই আক্ষেপের সাথে বলেছে যে আমাদের সহপাঠীরা পরীক্ষা দিতে পারছে, আমরা দিতে পারতেছি না। এই হচ্ছে মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতির একদিক। অন্যদিক হচ্ছে যেটি হচ্ছে মৌলভীবাজারের এই বন্যায় যত সময় যাচ্ছে ততই মানুষের দুর্দশা বৃদ্ধি পাচ্ছে। আপনি জানেন প্রায় 12 দিনের অধিক সময় হয়ে গেছে, এখন পর্যন্ত মৌলভীবাজার হাওর অঞ্চলের পানি এখন পর্যন্ত কমার কোনো লক্ষণ নেই। তবে সবচেয়ে সুখকর খবর হচ্ছে যে কুশিয়ারার পানি সেটি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে হাকালুকি হাওরের পানি কমা শুরু হয়েছে, তবে খুবই ধীর গতিতে। এখন পর্যন্ত কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুলাউড়া উপজেলা কমপ্লেক্স এবং জুড়ি উপজেলা কমপ্লেক্স পানিতে এখনো জলাবদ্ধতা এখনো নিমজ্জিত হয়ে আছে। সেই সাথে হাওর অঞ্চলের হাট, বাজার, স্কুল, মাদ্রাসা সবগুলো এখন পর্যন্ত পানিতে টুইটুম্বুর হয়ে আছে, যার কারণে মানুষের জনজীবন অনেকটা দুর্বিষহ হয়ে আছে। একটা কথা বলেছিলাম আমি হাওরবাসী মানুষের সাথে, তারা বলেছেন এই জলাবদ্ধতা নিরসনের জন্য দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা গ্রহণ না করলে সেটা উদ্ধার করা সম্ভব হবে না এই বানবাসী মানুষদেরকে। আপনি একটি বিষয় জানাতে চাই যে এই হাওরের পানি যে নিষ্কাশন হওয়ার যে সমস্যা, সেটা হচ্ছে যে বুড়িকিয়ারি নামে একটি বাঁধ নির্মাণের ফলে এই সৃষ্ট সমস্যা হয়েছে বলে আমাদেরকে বানবাসী মানুষ অনেকেই জানিয়েছেন। এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন বলছে যে হাওরের পানি নিষ্কাশনের জন্য তারা অনেকটা চেষ্টা করে যাচ্ছেন, এবং অচিরেই সেটা হয়তো সমাধান হতে পারে। এই ছিল মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সার্বিক খবর। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী রংপুরের রফিকুল ইসলামের কাছে, তিনি তার এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি আমাদেরকে জানাবেন। রফিক। জি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন মৌলভীবাজারের পরিস্থিতি ঠিক আমাদের রংপুরে কিন্তু ততটা নয়, তবে আমরা বলতে চাই যে আমরা এখন রয়েছে তিস্তা পাড়ে। আমরা দেখানোর চেষ্টা করছি যে গত 2 দিন থেকে আবারও কিন্তু তিস্তায় পানি বাড়তে শুরু করেছে। শুধু পানি বাড়া নয়, পানি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাঙনও দেখা দিয়েছে। আমরা এখন দেখানোর চেষ্টা করছি যে এটি রংপুর লালমনিরহাটের যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, আঞ্চলিক মহাসড়কের তিস্তা শেখ হাসিনা তিস্তা সড়ক সেতু, সেই সড়ক সেতু রক্ষার বাঁধ কিন্তু এটি কিন্তু গত কয়েকদিন ধরে এখানে এই বাঁধে ভাঙন দেখা দিয়েছে। অর্থাৎ এখানে যে বোল্ডার রয়েছে সেই বোল্ডার কিন্তু পানিতে ধসে যাচ্ছে। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে এই যে বোল্ডার রয়েছে এটি 35টি বোল্ডার রয়েছে, অর্থাৎ নদীর কিনারা থেকে এই বাঁধের যে উপর অংশ রয়েছে সেই উপরের অংশ পর্যন্ত 35টি রয়েছে। সেই 35টির মধ্যে আর মাত্র 12টি রয়েছে, আর বাকি যে কয়েকটি ছিল সেটি কিন্তু একেবারেই নদীতে বিলীন হয়ে গেছে। অর্থাৎ
এখানকার যারা বাসিন্দা রয়েছেন, নদী পাড়ে যারা মানুষজন রয়েছেন তারা বলছেন কিন্তু ধীরে ধীরে এই ভাঙনটা বেড়ে চলছে। তবে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডকে তারা খবর দিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত কিন্তু পানি উন্নয়ন বোর্ড তেমন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। একই সঙ্গে শুধু এই রংপুরে নয়, আমি পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রাম, সেখানে কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী, চর বলদিয়া এবং উত্তর চেলাই, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জের মুড়িয়া, তেলেনিপাড়, কুড়িগ্রাম সদরের সারডোপ, চিলমারির নয়ারহাট এবং রাজারহাটের বৃন্দানন্দ, রাজীবপুরের জাদুরচর, কোদালিকাট এবং রৌমারীর সোনাপুরীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। আমরা সেখানকার লোকজন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। এই কুড়িগ্রামের যে ব্যাপক দেখা দিয়ে এর মধ্যে গত এক সপ্তাহে প্রায় শতাধিক বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এর মধ্যে রৌমারীতে সোনাপুরীর কয়েকটি এলাকায় পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। পানি উন্নয়ন বোর্ডের এখানকার যারা দায়িত্ব রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব, তার সঙ্গে আমি কথা বলবার চেষ্টা করেছি। তিনি বলেছিলেন যে এই মুহূর্তে তাদের কোনো বরাদ্দই নেই, আপৎকালীন যে বরাদ্দ রয়েছে সেগুলো দিয়ে তারা কাজ করছেন। গত সপ্তাহে পানি উন্নয়ন বোর্ডের যে অতিরিক্ত মহাপরিচালক তিনি এসেছিলেন, তিনি এসে এখানকার যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি নিরূপণ করেছেন। তার দেওয়া তালিকা অনুযায়ী এখানকার বরাদ্দ দেওয়া হবে। তার আগে আপৎকালীন যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দ দিয়ে এখানকার কিছু কাজকর্ম করা হচ্ছে। তবে যেভাবে ভাঙন শুরু হয়েছে রংপুর এবং কুড়িগ্রামে, এখনই যদি এর টেকসই উদ্যোগ নেওয়া না হয় তাহলে কিন্তু এটি আরো বড় ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে পানি উন্নয়ন বোর্ডকে। একই সঙ্গে আমি আরেকটি বিষয় তথ্য দিয়ে রাখি যে সাম্প্রতিক সময় অর্থাৎ গত এক সপ্তাহ আগে যে তিস্তা পাড়ে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেয়েছিল, একই সঙ্গে কুড়িগ্রাম এবং গাইবান্ধায় বেড়েছে, তাতে কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন বীজতলা, চীনাবাদাম, আউশ ধান, পাট এবং মরিচ, শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এই যে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং লালমনিরহাট, এই 4 উপজেলায় 317 হেক্টর জমিতে এই আমন এবং আউশের চীনাবাদাম এবং শাকসবজির ক্ষতি হয়েছে। বিশেষ করে রংপুরে 1.76 হেক্টর, গাইবান্ধায় 22.18, কুড়িগ্রামে 268, লালমনিরহাটে 24.9 হেক্টর জমির ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ বলছে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে প্রণোদনা দেওয়া হবে, অর্থাৎ যারা কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সরকার তাদেরকে যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়াবেন। আমরা এই নিয়ে কথা বলতে চাই। এখানকার একজন কৃষক রয়েছেন, তিস্তাপাড়ের বাসিন্দা, তাদেরকে যুক্ত করতে চাই যে এই যে পানি উঠলো ঘর বাড়িতে, কি পরিমাণ আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে? ভাইয়া, আমার বাদাম, আমি 2 জন মাটি আছে, আমি বাদামটা তো উঠাইতে পারিনি। বাদাম পানি নিচে চলে গেছে, ওই বাদাম দিয়ে আর কোনো কাজও হবে না। মানে আমার যেটা সামর্থ্য ছিল সবগুলো দিয়ে আমি ওই বাদামটা কি আছে আমার, মানে ওইটা লাভের অংশ। এখন লাভের অংশ শেষ। এখন মনে যে বউ বাচ্চা নিয়ে কি করবো, এখন উপরওয়ালা ভালো জানে। আমরা শুনছিলাম একজন কৃষকের কথা, অর্থাৎ এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি পরিমাণে সরকার তাদেরকে সহযোগিতা করবে, পাওয়া যাবে এমনটি প্রত্যাশা করেছে। তো আমরা এখন যেতে চাই লালমনিরহাটের, সেখানে রয়েছে আমাদের সহকর্মী জামাল বাদশা, সেখানে জানাবেন সেখানকার পরিস্থিতি। রফিক, লালমনিরহাটে যে গত 18 থেকে 21 তারিখে যে স্বল্পমেয়াদী বন্যা হয়েছিল, সেই বন্যার ভোগান্তি কমতে না কমতে কিন্তু গতকাল সকাল থেকে আবারও পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল বিকাল 3টায় কিন্তু তিস্তার পানি বিপদসীমার 43 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। তবে সে পানি কিন্তু বৃদ্ধি পেয়ে আজ সকাল 6টায় বিপদসীমার মাত্র 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। আজকে সকাল 9টায় কিন্তু পানি আবারও কিছুটা কমে বিপদসীমার 19 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে পানি এই হঠাৎ হ্রাস এবং বৃদ্ধির কারণে নদী তীরবর্তী এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের সদর উপজেলার কালমাটি এলাকায়। এই কালমাটি এলাকায় গত 2 দিন হলো কিন্তু নদীর ভাঙন তীব্র আকারে দেখা দিয়েছে। 2টি বাড়ি কিন্তু এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে এবং আজকে সকালবেলাও কিন্তু আমরা এসে খোঁজ নিয়েছি, একটি বাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্যান্য বাড়ি ভাঙনপ্রবণ অবস্থায় রয়েছে। আসলে এই নদী ভাঙন যে এলাকা, লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকায়, এই এলাকায় কিন্তু এর আগে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা পরিদর্শন করেছেন। তবে তারা স্থানীয় যে লোকজন রয়েছে তাদেরকে আশ্বাস দিলেও কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সেই ক্ষেত্রে কিন্তু এই এলাকার যে সাধারণ লোকজন রয়েছে তারা
তারা কিন্তু নিজের উদ্যোগে অনেকেই চাঁদা দিয়ে কিন্তু বস্তায় মাটি বালি ভর্তি করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছেন। একটি যদি তথ্য দিয়ে জানিয়ে রাখি যে এবছর কিন্তু তিস্তার পানি এ পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। এই তিস্তার পানি বিপদসীমা অতিক্রম না করলেও গত 18 থেকে 21 জুনে যে স্বল্পমেয়াদী বন্যা এবং গতকালকে পানি বৃদ্ধি পাওয়া শুরু করে আজকে বিপদসীমার মাত্র 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার যে ঘটনা, এটির দায় হিসেবে কিন্তু পানি ধারণ ক্ষমতা কমে আসাকে দায়ী করছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীও আমাদেরকে জানিয়েছেন যে গত বছর ভারতের সিকিমে যে বাঁধ ভেঙে পলি এসেছে, সেই পলি এসে কিন্তু নদীর গর্ভ ভরে কিন্তু পানি ধারণ ক্ষমতা অনেকটাই কমে এসেছে। ফলে কিন্তু অল্প পানিতে বিপদসীমা অতিক্রম না করলেও নিম্নাঞ্চলে প্রবেশ করছে, স্বল্পমেয়াদী বন্যা বা দীর্ঘমেয়াদীর বন্যার ভোগান্তির সৃষ্টি করছে। এছাড়া পানি আবার দ্রুতই নেমে যাওয়ার কারণে নদী ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে নদী ভাঙ্গন এবং এই বন্যা ও ভোগান্তির যে সমাধান, এটির জন্য কিন্তু কার্যকরী পদক্ষেপ হিসেবে তিস্তা নদীর খনন অথবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতি দ্রুত যাতে বাস্তবায়ন করা হয় এমনটাই দাবি উঠেছে। নদী তীরবর্তী বাসিন্দাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই নদী ভাঙ্গন প্রবণ এলাকাগুলোতে কিন্তু জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড এবং পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এরই মধ্যে পরিদর্শন করেছেন। তারা তাদেরকে আশ্বস্ত করেছিলেন। আসলে আশ্বস্ত করলেও কিন্তু এ পর্যন্ত কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ নেয়নি। জেলার আদিতমারি উপজেলার গোবর্ধন থেকে শুরু করে কালমাটির সহ কয়েকটি পয়েন্টে নদীর ভাঙ্গন শুরু হয়েছে। আসলে এই ভাঙ্গন রোধে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে, এরকমটি কিন্তু দাবি জানিয়েছেন এই নদী তীরবর্তী বাসিন্দারা। সব মিলিয়ে নদীর পানি ধারণ ক্ষমতা কমে আসা এবং অল্প পানিতেই স্বল্পমেয়াদী বন্যা এবং নানা ধরনের যে ভোগান্তি সৃষ্টি হচ্ছে, এ থেকে পরিত্রাণের উপায় হিসেবে দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অথবা তিস্তা নদীর খনন যাতে করা হয় সেই দাবি উঠেছে। এই ছিল লালমনিরহাট থেকে বন্যা উন্নতি এবং নদী ভাঙ্গনের সর্বশেষ খবর। লাবণী। ধন্যবাদ জামাল বাদশা, রফিকুল ইসলাম এবং সালেহ এলাহি কুটি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, দেশের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।